রূপকথার মতো শান্ত সবুজে ঘেরা একটি গ্রাম ছিল হরিণাকুণ্ডু। পাখির কলতান, নদীর কলকল ধ্বনি আর গাছের ছায়ায় ভরা সেই গ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সেই গ্রামেই বাস করতেন সুধাময় বাবু। তার ছোট্ট সংসারে ছিলেন স্ত্রী করুণাময়ী এবং তাদের দুই যমজ মেয়ে ইতু এবং মিতু। দুই বোনকে দেখতে হুবহু একরকম হলেও তাদের স্বভাব ছিল একেবারেই ভিন্ন। 1 মিনিটের ছোট মেয়ে মিতু ছিল শান্ত, ভদ্র আর দয়ালু। অন্যদিকে 1 মিনিটের বড় মেয়ে ইতু ছিল ভীষণ জেদি, অহংকারী আর স্বার্থপর। একই বাড়িতে বড় হলেও তাদের মন মানসিকতার মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। এই গ্রামে আমার মতো সুন্দরী আর একটা মেয়েও নেই। শুধু এই গ্রাম কেন, আশেপাশের 10টা গ্রাম ঘুরেও আমার মতো রূপ খুঁজে পাওয়া যাবে না। একদিন এই রূপ দিয়েই আমি কোনো ধনী সুদর্শন যুবকের মন জয় করব। আমি কোনো সাধারণ জীবন কাটানোর জন্য জন্মাইনি। এই ছোট্ট গ্রামের ভাঙাচোরা ঘরে সারা জীবন পড়ে থাকার জন্য ইতুর জন্ম হয়নি। একদিন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল মিতু। দেখল দূরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে মিতু দেখল সোনু দাঁড়িয়ে। কি রে সোনু, তুই এখানে কি করছিস? চল তোকে বাড়ি পৌঁছে দিই, আয় আমার কোলে আয়। কি গো মিতু, সোনুকে কোলে নিয়ে কোথায় চললে? এই তো বৌদি, রাস্তায় সোনুকে দেখলাম, তাই বাড়ি দিয়ে আসছি ওকে। দেখলে মিনা, সুধাময় বাবুর ছোট মেয়েটার মনটা কত বড়। বিপদে আপদে সবার আগে ছুটে আসে মেয়েটা। তুমি একদম ঠিক বলেছ। মিতু হলো এই গ্রামের লক্ষ্মী। যে বাড়িতে যাবে সেই বাড়ি আলো হয়ে উঠবে। আর বড়টা, উফ, অহংকারে মাটিতে পা পড়ে না। গ্রামের মানুষের মুখে মিতুর এই প্রশংসা ইতুর কানে বিষের মতো লাগত। তার মনের ভেতর হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। মিতু মা, সকাল থেকে একটানা আমার কাজ করে দিচ্ছিস মা। জামা এবার একটু বিশ্রাম নে মা। না না মা, তুমি সারাদিন আমাদের জন্য এত কষ্ট করো, আমি একটু হাতে হাতে একটু সাহায্য করলে তোমার কষ্টটা কমে মা। এতেই আমার আনন্দ মা। বন্ধ করো তোমাদের এই নাটক মা। সকাল থেকে শুধু ছোট মেয়ের গুণগান। আমি কি এই বাড়ির কাজের লোক নাকি, যা আমার কোনো দাম নেই? ইতু, তুই কেন সবসময় অনন্যার উপর চোটপাট করিস? ও তোকে কি করেছে? ও শান্ত বলে সবাই ওকে ভালোবাসে। তুইও নিজের স্বভাবটা বদলা, দেখবি সবাই তোকেও সম্মান করবে, ভালোবাসবে। আমার স্বভাব বদলানোর দরকার নেই বাবা, আর আমাকে কারুর ভালোবাসারও দরকার নেই। তোমরা ওকে মাথায় তুলে রাখো, একদিন বুঝবে কত ধানে কত চাল। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? দিদি, তুমি মা বাবার কথায় এভাবে রাগ করো না। তুমি তো আমার বড় বোন। যদি তোমার মনে হয় আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তবে আজ থেকে আমার যা কিছু ভালো সব তোমার। শুধু তুমি আমার ওপর থেকে মুখ ফিরিয়ে নিও না। তোর এই সস্তা সহানুভূতি দেখাবি না মিতু। তোর এই সরল মুখের আড়ালের নাটক আমি খুব ভালো বুঝি। না দিদি না, আমি কোনো নাটক করছি না। তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি কোনো দিন তোমার খারাপ চাইনি। আমি সবসময় চেয়েছি তুমি ভালো থাকো, সুখে থাকো।
আমার কোনো কথা বা কাজ যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকে, আমি তা বদলে দেবার চেষ্টা করব, কিন্তু দয়া করে আমাকে ঘৃণা করো না দিদি। এই চোখের জল দেখিয়ে আমাদের গলানোর চেষ্টা করিস না। সবাই তোকে খুব ভালো মেয়ে ভাবে, কিন্তু আমি তোর আসল রূপটা চিনি। তুই যতই ভালো সাজিস না কেন, আমি তোর ফাঁদে পা দেব না। মনে রাখিস, একদিন তোর কাছ থেকে আমি সব সুখ, সব সম্মান কেড়ে নেব। সবাই তোকে ভালোবাসে, তাই না? দেখিস, একদিন এই পৃথিবী তোকে কাঁদাবে, আর সেই দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসব, শুধুই হাসব। যা এখান থেকে। ইতুর কথাগুলো মিতুর হৃদয়ে তীরের মতো বিঁধল। নিঃশব্দে চোখে জল নিয়ে মিতু ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রবিবারের এক পড়ন্ত বিকেলে সুধাময়বাবু বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিলেন। চারদিকে তখন সোনালি রোদের মায়া ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় গ্রামের এক বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি প্রবীরবাবু ভিড় পায়ে সেখানে এসে হাজির হলেন। সুধাময়বাবু তাকে দেখে সাদরে আপ্যায়ন করলেন। আরে আসুন আসুন প্রবীরবাবু, আমার কি সৌভাগ্য! আপনার মতো মানুষের পা পড়লে বাড়িটা যেন ধন্য হয়ে যায়। কই গো, শুনছো? প্রবীরবাবু এসেছেন, ওনার জন্য চা করো। হ্যাঁ, আনছি। এই নিন দাদা, চা খান। অনেকদিন পরে এলেন আপনি আমাদের বাড়ি। হ্যাঁ বৌঠান, কাজের চাপে আসা হয়ে ওঠে না। তবে আজ একটা খুব ভালো খবর এনেছি বৌঠান। কি খবর দাদা? আমি আসলে আপনাদের ছোট মেয়ে মিতুর জন্য একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি বৌঠান। ছেলেটি আমার নিজের মামাতো ভাইয়ের ছেলে। শহরে তাদের বেশ বড় ব্যবসা আছে। ছেলেটি যেমন শিক্ষিত, তেমনি ভদ্র আর মার্জিত স্বভাবের। দেখতেও খুব সুদর্শন। সব মিলিয়ে এমন ছেলে আজকাল সহজে পাওয়া যায় না। আমি বিশ্বাস করি মিতু ওদের বাড়িতে গেলে একেবারে রানীর মতো থাকবে। কিন্তু প্রবীরবাবু, আপনি তো জানেন আমাদের একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবার। আপনি যা বলছেন, এত বড় বাড়িতে বিয়ে দেওয়ার সামর্থ্য কি আমাদের আছে? না না সুধাময়বাবু, এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ওরা কোনো ধরনের পণ বা দাবি দাওয়া করবে না। আর সবচেয়ে বড় কথা, ছেলে সুজয় আপনার মেয়ে মিতুকে খুবই পছন্দ করেছে। সে স্পষ্ট করেই বলেছে, বিয়ে করলে মিতুকেই করবে, অন্য কাউকে নয়। তাই অর্থ সম্পদ নয়, ওরা মেয়ের গুণ আর চরিত্রকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি বলছেন মিতুকে দেখে ছেলে পছন্দ করেছে, কিন্তু মিতুকে দেখল কোথায় ছেলে? কিছুদিন আগে সুজয় এই গ্রামে একটা চ্যারিটি ক্যাম্পে এসেছিল। সেখানে মিতু যেভাবে বৃদ্ধ আর বাচ্চাদের সেবা করছিল তা দেখে সুজয় মুগ্ধ হয়। সে বাড়ি গিয়ে স্পষ্ট বলে দিয়েছে, বিয়ে করলে সে মিতুকেই করবে। দরজার আড়ালে দাঁড়িয়ে ইতু সমস্ত কথোপকথন শুনছিল। প্রতিটি কথা তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছিল। মিতুর জন্য এমন বড় সম্বন্ধ এসেছে শুনে তার চোখ ক্রোধে লাল হয়ে উঠল। হিংসায় তার মুঠো শক্ত হয়ে গেল। শহরের এত বড় বাড়ি, এত ধনী পরিবার, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, এইসব সুখ কিনা ওই মিতুর কপালে জুটবে? না, এটা আমি কিছুতেই হতে দেব না। সুজয়ের মতো ছেলের স্ত্রী হওয়ার অধিকার আমার। ওর সম্পত্তি, ওর ঐশ্বর্য, ওর প্রাসাদসম বাড়ি, সবকিছুর মালকিন হব আমি, মিতু নয়, কখনোই নয়। ছেলেটা যদি সত্যিই ভালো হয় প্রবীরবাবু, তাহলে আমাদের এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। আমাদের মেয়ের সুখের চেয়ে বড় আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমার মিতুমা সবসময় সবার মুখে হাসি ফুটিয়েছে। এবারও সুখের সময় এসেছে। যে বাড়িতে মিতু যাবে সেই বাড়ি সে আলোয় ভরিয়ে রাখবে। আমি চাই ভগবান ওর জীবন ভালোবাসায় ভরে দিক। তাহলে আমি ওদের খবর দিয়ে দিই সুধাময়বাবু। ছেলের পরিবারও এই সম্বন্ধে খুব আগ্রহী। আপনাদের সম্মতি পেলেই তারা আনুষ্ঠানিকভাবে দেখা করতে আসবে। হ্যাঁ, অবশ্যই। আজ সুজয়ের বাড়ির লোকজন মিতুকে দেখতে আসবে। সকাল থেকেই সুধাময় বাবুর বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে।
অন্যদিকে সুধাময়বাবু বারবার বাড়ির বাইরে এসে রাস্তার দিকে তাকাচ্ছেন। অতিথিরা কখন আসবেন সেই অপেক্ষায় তিনি ব্যস্ত আর উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আজ মিতুকে রানীর মতো সুন্দর করে সাজানো হয়েছে। মিতুমা, আজ তোকে খুব সুন্দর লাগছে, যেন কারো নজর না লাগে। সবসময় এভাবেই হাসি খুশি থাকিস মা। যে বাড়িতে যাবি সেখানে সুখ সমৃদ্ধি নিয়ে যাবি, তা আমি জানি। মা, আমার খুব ভয় করছে। আমি তো কখনো বড়লোক পরিবারের লোকদের সঙ্গে কথা বলিনি। যদি কোনো ভুল হয়ে যায়, যদি তারা আমাকে পছন্দ না করে। ধুর পাগলি মেয়ে আমার, তোকে দেখে তারা পছন্দ না করে থাকতেই পারবে না। চিন্তা করিস না মা। ঘরের এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল ইতু। মনে মনে ঈর্ষায় তার শরীর জ্বলছিল। দেখিস, এই শোক বেশি দিন টিকবে না। সুজয়কে আমিই বিয়ে করব। কিছুক্ষণ পর একটা বড় গাড়ি সুধাময়বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। অমনি সুধাময়বাবু অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলেন। আপনাদের মেয়ে খুব সুন্দর। আপনার এই মেয়ের শুধু প্রশংসাই শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। মেয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো সংস্কার পেয়েছে। মুখের সরলতাই বলে দিচ্ছে ও কতটা ভালো মনের মানুষ। রাগঢাক না রেখেই বলছি, আপনাদের মেয়েকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। নিজের মেয়ে বলে বলছি না, আমাদের মেয়ে সবসময় আমাদের মুখ উজ্জ্বল করেছে, কখনো কারো মনে কষ্ট দেয়নি, বাড়ির সব কাজও সামলে নেয়। আমরা শুধু চাই ও যেন সবসময় আপনাদের বাড়িতেও ভালোবাসা পায়। আপনি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আপনাদের মেয়ে আমার বাড়ি বউ হয়ে নয়, বাড়ির মেয়ে হয়েই যাবে। আমরা শুধু একজন ভালো মেয়ে খুঁজছিলাম। আজ মনে হচ্ছে আমাদের খোঁজ শেষ হয়েছে। যদি আপনাদের আপত্তি না থাকে, আমরা আজই এই সম্পর্কটা পাকা করতে চাই। আর আপনাদের আপত্তি না থাকলে পুরোহিত ডেকে বিয়ের একটা শুভ তারিখ ঠিক করে নেওয়া যেতে পারে। আর দেখুন, ওরা আজকালকার ছেলে মেয়ে, আজকাল যা হচ্ছে আর কি। যেহেতু সংসার করবে, তাই ওদের একান্তে কথা বলার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। জামা, সুজয়কে নিয়ে পাশের ঘরে গিয়ে একটু কথা বল। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে একটা ছোট্ট কথা বলতে চাই। আশা করি আমার কথায় আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, বলুন। সেদিন ক্যাম্পে আপনার চোখে যে সরলতা ও মিষ্টতা দেখেছিলাম, আজ সামনাসামনি দেখে তা আরও প্রকট মনে হচ্ছে। আজ মনে হচ্ছে সেদিন নেওয়া আমার সিদ্ধান্ত একটুও ভুল ছিল না। মা বাবা অনেকদিন ধরেই আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। কিন্তু সেদিন আপনাকে দেখে কি মনে হলো জানি না, সিদ্ধান্ত নিয়ে নিলাম বিয়ে করলে আপনাকেই করব। কেন আপনার এমন মনে হলো? জানি না কেন, হয়তো মানুষের প্রতি আপনার ভালোবাসা দেখে। আপনি যেভাবে বৃদ্ধ ও বাচ্চাদের সেবা করছিলেন, তাতে আপনাকে ভালো না লেগে কি থাকা যায়? সবথেকে ভালো লেগেছে আপনার সরলতা, যা আমাকে মুগ্ধ করেছে। আমি তো শুধু মানুষকে সাহায্য করছিলাম, ওটা তো সবারই করা উচিত। তা হয়তো ঠিক, কিন্তু আজকাল কজন সেটা করে বলুন? এভাবে কিছুক্ষণ দুজনের কথোপকথন চলতে থাকল। এই অল্প কিছুক্ষণের আলাপেই মিতুর সুজয়কে খুব ভালো লেগে গেল। দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হল। কি রে সুজয়, কথা হলো? সব ঠিক আছে তো? আমরা তাহলে বিয়ের তারিখ ফাইনাল করি? হ্যাঁ মা, তাহলে ওই কথাই রইল। আপনারা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলুন, আমরাও আমাদের পুরোহিতের সঙ্গে আলোচনা করি। তারপর দুই পরিবারের সুবিধা মতো বসে পরামর্শ করে বিয়ের একটা শুভ দিন ঠিক করে নেব। ইতু এক কোণে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল। ঈর্ষায় তার শরীর জ্বলছিল। এত বড় বাড়ির এত সুদর্শন ছেলে কখনোই মিতুর হতে পারে না। ওর পাশে মানায় শুধু আমাকেই। আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। এই ছেলের ওপর অধিকার শুধু আমার, শুধু আমার। জানো, আজ আমি খুব খুশি।
ভগবান আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছেন। এমন ভালো পরিবার আর এমন ভালো ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এখন থেকে শুধু বিয়ের আয়োজন নিয়েই ভাবতে হবে। আমার মেয়ে সত্যিই রানীর মতো জীবন কাটাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। মিতুর জন্য এত ভালো সম্বন্ধ আসবে আমি কোনোদিন কল্পনাও করিনি। সবই ভগবানের আশীর্বাদ। এখন শুধু চাই ওর নতুন জীবনটা সুখে আর শান্তিতে ভরে উঠুক। কিরে মিতু, এবার তো তোর জীবনটাই বদলে যাবে। তুই তো এখন সত্যি রাজরানী হতে চলেছিস। এত বড় বাড়ি, এত ভালো আর সুদর্শন স্বামী। মনে হচ্ছে ভগবান যেন পৃথিবীর সব সুখ তোকে একসঙ্গেই দিয়ে দিয়েছেন। দিদি, আমার কাছে তুমি শুধু দিদি নও, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। তোমার আনন্দই আমার আনন্দ, তোমার কষ্টই আমার কষ্ট। আমি চাই বিয়ের পরেও আমাদের সম্পর্কটা আগের মতোই মধুর আর অটুট থাকুক। আমরা যেন সবসময় একে অপরের পাশে থাকতে পারি। আগের মতো? সত্যিই তোর মনে হয় সব আগের মতো থাকবে? তুই তো এখন বড়লোক বাড়ির বউ হয়ে যাবি, রাজরানীর মতো জীবন কাটাবি। আর আমি এই গ্রামেই একা পড়ে থাকব। তখন কি আর আমাকে মনে পড়বে তোর? দিদি, তুমি এমনটা ভেবো না। বিয়ে হলে শুধু আমার ঠিকানা বদলাবে, মন নয়। তুমি যেমন আজ আমার আপন, সারা জীবন তেমনই থাকবে। আমি সব সময় তোমারই ছোট বোন হয়ে থাকব। এই দেখো দিদি, তোমার জন্য আমি নিজে পছন্দ করে শাড়ি কিনেছি। তুমি আমার বিয়ের দিন পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তুই আমারই। আর ঠিক সেই কারণেই তোর সব সুখ কেড়ে নেওয়ার আনন্দটা আরও বেশি হবে। দেখিস, তোর মুখের এই হাসি আমি বেশি দিন থাকতে দেব না। অবশেষে বিয়ের দিন এসে গেল। পুরো বাড়ি আলো আর সাজসজ্জায় ঝলমল করছে। অতিথিদের ভিড়, চারদিকে আনন্দের পরিবেশ। মিতু তার ঘরে বিয়ের সাজে একেবারে রাজরানীর মতো সেজে বসেছিল। সে বসে বসে লাজুক মুখে নতুন জীবনের স্বপ্ন দেখছিল। ঘরে তখন আর কেউ ছিল না। এই সুযোগেরই অপেক্ষায় ছিল ইতু। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। ও মাগো, মরে গেলাম। মিতু, আমি আর বাঁচব না রে। যদি পারিস আমাকে বাঁচা। ও মাগো, মরে গেলাম আমি। দিদি, কি হয়েছে তোমার? আমি মা বাবাকে ডাকছি। না, কাউকে ডাকিস না। দেখ, বাবা মা বিয়ে নিয়ে খুব ব্যস্ত আছে। আমার অসুস্থতা নিয়ে বিয়ের মণ্ডপে হইচই হলে সবাই চিন্তা করবে, সবাইয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। আমার এই বুকের যন্ত্রণা হলে হারান কবিরাজের ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তুই এক কাজ কর, পেছনের দরজা দিয়ে গ্রামের হারান কবিরাজের বাড়ি থেকে ওর তৈরি বুকের যন্ত্রণার ওষুধটা নিয়ে আয়। তাড়াতাড়ি যা, না হলে আমাকে বাঁচাতে পারবি না। তাড়াতাড়ি যা। কিন্তু দিদি, আজ যে আমার বিয়ে, আমি এই কোণে সাজে কিভাবে বাইরে যাব? ও আচ্ছা, তোর কাছে আমার জীবনের কোনো দাম নেই? যন্ত্রণায় আমার জীবন যাচ্ছে আর তুই... ঠিক আছে, আমি মরে গেলে তুই ভালোভাবে জীবনযাপন করিস। তুই বলতিস না যে তুই আমাকে খুব ভালোবাসিস? এই তার নমুনা। না দিদি, তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। শোন, তুই বিয়ের লেহেঙ্গা আর গয়নাগাটি এখানে রেখে যা। এত দামি জিনিস নিয়ে বেরোস না। আর শোন, তোকে যেন কেউ দেখতে না পায়, তাহলে সবাই আমার বদনাম করবে। দিদির কান্নায় মিতুর মন গলে গেল। মিতু নিজের বিয়ের পোশাক ও গয়না খুলে সাধারণ পোশাকে ঝড়ের বেগে কবিরাজের বাড়ির দিকে ছুটে গেল। আর এটাই ছিল ইতুর পাতা ফাঁদ। মিতু চলে যাওয়া মাত্রই ইতু চটজলদি মিতুর ফেলে যাওয়া বিয়ের লেহেঙ্গা আর গয়না পরে নেয়। যেহেতু তারা দুজনে হুবহু এক চেহারার ছিল, তাই ইতুর বিশ্বাস ছিল সহজে কেউ তাকে চিনতে পারবে না। সবাই তাকে মিতু বলে মনে করবে। দেখিস মিতু, আজ থেকেই সব বদলে যাবে।
যে রাজরানী হওয়ার স্বপ্ন তুই দেখছিস, সেই স্বপ্ন আজ আমি নিজের করে নেব। সুজয়, তার ভালোবাসা আর তার রাজকীয় জীবন, সবকিছুর অধিকার আজ থেকে আমার। তুই শুধু অসহায় হয়ে দেখবি। কিছুক্ষণের মধ্যেই মিতুর বান্ধবীরা ইতুকে মিতু ভেবে বিয়ের আসরে নিয়ে আসে। জানি না দিদি এখন কেমন আছে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। যদি আমার জন্য দিদির কিছু হয়ে যায়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মিতু ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে জোরে পা চালালো। এদিকে মিতুর বান্ধবীরা ইতুকে মিতু ভেবে বিয়ের ছাদনাতলায় সুজয়ের পাশে বসিয়ে দেয়। ইতু মাথা নিচু করে কোনো রকমে নিজেকে মিতু প্রমাণ করার চেষ্টা করতে থাকে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। সেই সময় মিতু হাতে ওষুধ নিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢোকে। ছাদনাতলার দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে যায়। মিতু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার হবু বর সুজয়ের পাশে কোণের আসনে কোণে সেজে বসে আছে তার নিজের দিদি ইতু। মিতু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে ওঠে, দিদি, এটা কি করছো? তুমি আমার জায়গায় নিজে বিয়ে করতে বসেছো? মা, মিতু, তুই ওখানে সাধারণ পোশাকে কেন? তোর তো কনের সাজে এখানে বসার কথা ছিল। হ্যাঁ বাবা, আমি যখন নিজের ঘরে বিয়ের সাজে বসে আছি, দিদি তখন আমার ঘরে ঢুকলো বুকের যন্ত্রণা নিয়ে। আমাকে বলল বাবা মাকে না জানিয়ে হারান কবিরাজের কাছ থেকে বুকের যন্ত্রণার ওষুধ নিয়ে আসতে। আমি তখন দিদির অভিসন্ধি বুঝতে পারিনি। এমনকি দিদি আমাকে বিয়ের পোশাকটাও খুলে রেখে যেতে বলল। আমি সরল মনে দিদিকে বাঁচানোর জন্য হারান কবিরাজের কাছে ছুটে গেলাম। সেই সুযোগে দিদি আমার বিয়ের পোশাক পরে বিয়ে করতে বসে গেছে। ও মিথ্যে কথা বলছে। আমি মিতু। চুপ কর ইতু। আমি তোদের দুই যমজ বোনকেই পেটে ধরেছি। আমি বুঝবো না কে ইতু আর কে মিতু? আমি তো ভাবতেই পারিনি একই মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারিস। তোর মনে একবারও বাঁধলো না ইতু? এটা তুই করতে পারলি? ছি ছি, তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। হ্যাঁ হ্যাঁ, আমি করতে পারলাম। আমি কোনো ভুল করিনি। আমরা দুজন যমজ বোন, দেখতে এক, তবে সব ভালো জিনিস শুধু ও কেন পাবে? শহরের বড় বাড়িতে যাওয়ার অধিকার আমারও আছে। ইতু দেবী, আপনি চেহারা মিতুর মতো পেতে পারেন, কিন্তু ওর পবিত্র মন আর সরলতা আপনি কোথায় পাবেন? আমি কোনো রূপের কাঙাল নই। আমি মিতুর সরলতাকে ভালোবেসেছিলাম। আপনার মতো কুটিল মনের মানুষকে কখনো কেউ পছন্দ করতে পারে না। মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ককে আমি লাথি মারি। সুজয় বাবু, আমাকে ক্ষমা করুন। আমি হিংসার ঘোরে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বোনের সব সুখ কেড়ে নিয়ে শহরের বড়লোক বাড়িতে বিয়ে করে গিয়ে আমি সুখে থাকব। কারো সুখ কেড়ে নিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না ইতু দেবী। বাবা সুজয়, আমার বড় মেয়ের এই কৃতকর্মের জন্য আমি বাবা হিসাবে আমি তোমার কাছে লজ্জিত হয়ে হাত জড়ো করে ক্ষমা চাইছি। মাথা তুলে দাঁড়াতে পারছি না। তুমি আমাদের ক্ষমা করে দাও। লগ্ন এখনো পার হয়নি বাবা। তুমি যদি আমার ছোট মেয়ে মিতুকে গ্রহণ করো, তবে চিরদিন বাধিত থাকব। বেআই মশাই, আপনার পায়ে পড়ি। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী। দয়া করে অনুমতি দিন, আমার ছোট মেয়ে মিতুকে আপনার পুত্রবধূরূপে গ্রহণ করুন। আরে বেআই মশাই, আপনি এরকম ভাবে কেন বলছেন? ওরা ছেলে মানুষ, তাই একটা ভুল করে ফেলেছে। লগ্ন তো এখনো পেরোয়নি। আমরা এখানে অপেক্ষা করছি। আপনার ছোট মেয়েকে বিয়ের সাজে সাজিয়ে আনুন। এরপর মিতুকে কনের সাজে সাজানো হয়। মিতুর মা নিজের সঙ্গে করে মিতুকে নিয়ে ছাদনাতলায় নিয়ে আসে। অসংখ্য বাধা আর গভীর ষড়যন্ত্রের পরও শেষ পর্যন্ত সত্যেরই জয় হল। মিতু আর সুজয় শুভদৃষ্টির পর মালা বদল করল।
পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে 7 মাকে বাঁধা পড়ল তাদের জীবন। অবশেষে দুটি হৃদয় চিরদিনের জন্য এক হয়ে গেল। পরদিন বিদায় লগ্নেও মিতু দিদি ইতুর খোঁজ করল। মা, দিদি কোথায়? দিদিকে দেখতে পাচ্ছি না। যাওয়ার সময় একবার তার সাথে দেখা করে যাব না? এখন ওর সঙ্গে দেখা করার দরকার নেই। তোর সামনে আসবে সেই মুখ আছে ওর? সবার সামনে আমাদের মুখে কালি মাখিয়ে ছাড়লো একেবারে। মা, দিদি আমাকে ঘৃণা করলেও আমি তো তাকে খুব ভালোবাসি। মা, ওকে বলো আমি আগের মতোই ওকে ভালোবাসব। মিতুর কথাগুলো ঘরের এক কোণে বসে ইতু সবই শুনছিল। অনুশোচনায় তার মন কেঁদে উঠল। আমি কি করলাম? নিজের বোনের ক্ষতি করতে গিয়ে আজ আমি নিজের মা বাবার চোখেও অপরাধী হয়ে গেলাম। কেউ আমাকে আর ভালোবাসবে না। এই অহংকার আর হিংসা আমাকে একেবারে শেষ করে দিল। মিতু শ্বশুরবাড়িতে সকাল সকাল উঠে যত্ন করে সবার জন্য রান্না শুরু করে। এ কি বৌমা, তোমার হাত থেকে তো এখনো মেহেন্দির রঙও ওঠেনি, আর তুমি কিনা লেগে গেছো রান্নার কাজে? রান্নার লোক তো আছে মা, তুমি কেন মিছিমিছি হাত পুড়িয়ে রান্না করবে মা? এখন থেকে মা আমি আপনাদের নিজের হাতে রান্না করে খাওয়াবো। আপনারা তো আমার নিজেরই লোক। এই শুনছো? দেখো, তোমার বরাবরের একটা দুঃখ ছিল না যে তোমার মেয়ে নেই? দেখো, আমাদের ছেলের বউই আমাদের মেয়ে হয়ে এসেছে। বাবা, আপনার চা। মা, বাবা, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ আমার খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে এতদিন আমার একজন মা একজন বাবা ছিল, কিন্তু এখন থেকে আমার দুজন বাবা আর দুজন মা। সত্যি মা, তুমি আসার পর থেকে আমাদের এই বাড়িটা সত্যি স্বর্গ হয়ে উঠেছে। এদিকে হরিণাকুণ্ড গ্রামে ইতুর জীবনেও এসেছে এক আমূল পরিবর্তন। নিজের ভুল আর অহংকারের পরিণতি বুঝে সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। সে উপলব্ধি করেছে রূপের অহংকার একদিন ম্লান হয়ে যায়, কিন্তু সুন্দর মন আর মানুষের ভালোবাসাই চিরকাল বেঁচে থাকে। সেই উপলব্ধির পর থেকেই ইতু গ্রামের সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছে। ইতু এখন প্রতিদিন সকালে গ্রামের গরিব দুস্থ বাচ্চাদের বিনা পারিশ্রমিকে লেখাপড়া শেখায়। এর কিছুদিন পর শারদীয় দুর্গাপূজার সময় মিতু বাপের বাড়িতে এলো। অনেক দিন পর মেয়েকে দেখে সুধাময়বাবু আর করুণাময়ীর চোখ আনন্দে ভরে উঠল। কেমন আছো মা তোমরা? বাবার শরীর কেমন আছে মা? আমরা সবাই খুব ভালো আছি মা। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি মা। জামাই কোথায়? জামাই আসেনি? না মা, ও কাজের চাপে আজ আসতে পারেনি। ড্রাইভার দিয়ে দিয়েছে, ও 2 দিন পরে আসবে। মা, দিদি কোথায়? ও ভিতরেই আছে, যা গিয়ে দেখা কর। জানিস মা, তোর দিদি সেদিনের সেই ঘটনার পর থেকে একেবারে পরিবর্তন হয়ে গেছে। দিদি, কেমন আছো তুমি? দেখো, আমি তোমার জন্য কত কি উপহার নিয়ে এসেছি। আমার আর কিচ্ছু চাই না রে মিতু। তুই যে আমাকে ক্ষমা করেছিস, এটাই আমার সবচেয়ে বড় উপহার। আজ তোর এই দিদি সত্যি অহংকার আর ঈর্ষা থেকে মুক্তি পেয়েছে। প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রির্মহারাত্রির্মোহরাত্রিশ্চ দারুণা তং স্ত্রী স্তনীশ্বরী তং হ্রীস্তং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টি তং শান্তিষ্কান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বাণ। দেখো দিদি, আজ সবাই কত আনন্দ করছে।
বাবা মাও আজ কত খুশি। হ্যাঁ মিতু, অন্যের সুখে যারা ঈর্ষা করে তারা কখনোই আনন্দে থাকতে পারে না। তারা আসলে নিজেদের ভেতরের শান্তিকেই পুড়িয়ে ছাই করে দেয়। রূপ বা সম্পত্তি দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তার জন্য প্রয়োজন সুন্দর চরিত্র আর নিঃস্বার্থ ভালোবাসা। দেরিতে হলেও আমি তা বুঝতে পেরেছি। দেখো আমাদের মেয়েরা আজ কত খুশি। আজ আমার সংসার সত্যিই পূর্ণ হলো। আমার 2 মেয়েই আজ আলোর পথ খুঁজে পেয়েছে। চণ্ডী মধুকরিণা